জাহান্নাম বা নরক তোমার জন্য অপেক্ষা করছে। আমি আমাদের বিচারক এবং আমাদের দেশের যে উকিল আছে তাদের উদ্দেশ্য করে কথাটা বললাম। কারণ কি জানেন? কারণ এই বাংলাদেশে প্রতিদিন গড়ে 12, 14, 15, 20 জন লোক খুন হয়। এটা সরকারি হিসেব মতে কম বেশি হতে পারে, কিন্তু 365 দিনে, দ্যাটস মিন সারা বছরে একদিনে যে পরিমাণ বিচার মানে অপরাধ সংঘটিত হয় তার বিচার হয় না। এই কথাগুলো আমি অত্যন্ত দুঃখ ভ্রাক্রান্ত মনে বলছি। কারণ কি জানেন? এই যে আমি সকালবেলা দেখলাম যে গাজীপুরে একজন সাংবাদিকরা তো নবুয়তি দায়িত্ব পালন করে, যা সত্য সেটা তুলে ধরে, তাই না? বর্তমান যুগের নবীদের সাথে যদি তুলনা করেন তাহলে সাংবাদিককে তুলনা করা যায়, কারণ তারা হচ্ছে সমাজের আয়না। সমাজে যে সমস্ত ঘটনাগুলো ঘটে তার ছবিগুলো তারা তুলে ধরে। নিষ্পাপ নিষ্কলঙ্ক একটা ছেলেকে হত্যা করা হলো, এভাবে প্রতিনিয়ত ঘটতেছে। এখন কথা হচ্ছে যে সেই পরিমাণ কি বিচার আমাদের দেশে হয়? না, হয় না। সেই বিষয়টা আমি চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের দেখাবো। যে কোনো ব্যক্তি যদি বিচার প্রার্থী হয়, সে যদি থানায় যায়, দেখবেন থানায় প্রায়ই আপনার জিডি নিতে চায় না, মামলা নিতে চায় না। স্থানীয় নেতা, গুন্ডা পান্ডা সান্ডা যারা আছে তাদের মাধ্যম ছাড়া সহজে নিতে চায় না। আর যদি কেউ টাকা দেয়, 500-1000 টাকা দেয়, তাহলে কিন্তু মামলাগুলো নেয়। তবে একেবারেই যে নেয় না তা না, ভালো লোক আছে, তবে সংখ্যায় খুবই নগণ্য। হয়তো শতকরা 2, 4, 5 জন থাকতে পারে, তার বেশি না। আমার আত্মবিশ্বাস আর কি, এই হলো বিষয়। এর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার আছে। তার মানে কি, থানায় মামলা নিচ্ছে না। নিলে পরে আপনি যদি কারো বিরুদ্ধে অভিযোগ করেন, দেখবেন তার কাছ থেকে 5-10 হাজার টাকা খেয়ে ওই মানে জিডিটা বা মামলাটা সাইলেন্ট করে রেখে দেয় বেশিরভাগ ক্ষেত্রে। গেল 1 নম্বর স্টেপ। দ্বিতীয়ত, যদি কোনো বিচারপ্রার্থী কোর্টে যায়, সাধারণ মানুষ, গরিব মানুষ তো কোর্টে যায় না। কোর্টে বেশিরভাগই মিথ্যে মামলা হয়। এর যদি দলিল চান, আমার কাছে দলিল আছে যথেষ্ট, শত শত দলিল আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি প্রথম যখন যাবেন, নিশ্চয়ই একজন মোহরির সাথে কথা বলবেন, মোহরিকে টাকা দিতে হবে। দ্বিতীয়ত, উকিলকে টাকা দিতে হবে। তৃতীয়ত, পেশকারকে টাকা দিতে হবে। আর আপনি যেহেতু বাদী অথবা বিবাদী, তাই না, আপনার জীবনের তো একটা সংখ্যা রয়ে গেছে, তাই না, ভয় রয়ে গেছে। আপনি তো একাই যাবেন না কোর্টে, তাই না? যাবেন, গেলে পরে আপনি গায়েব হয়ে যাবেন আমাদের দেশের প্রেক্ষাপটে। তো আপনার সাথে 2-4 জন লোক যাবে। যে লোকগুলো গেল বা আপনি গেলেন, একা গেলেন, তো আপনার সারাদিনের সময়টা নষ্ট হবে। আপনার থানা বা কোর্ট যেখানেই হোক না কেন, সেখানে যাওয়া আসা একটা টাকা নষ্ট হবে, তাই না? আবার যদি সাথে 1-2 জন মেহমান যায়, তাকে খাওয়া দিতে হবে। তার মানে কি, যথেষ্ট কি ক্ষতি হয়ে গেল আপনার সঙ্গে। বিচার করতে যান আর বিবাদী হিসেবে যান, যে কোনোভাবে জ্ঞান ক্ষতি হয়ে গেল। কিন্তু আপনার এই ক্ষতির বিষয়টা, এই যে যাদের উদ্দেশ্য আমার কথা, বিচারক, উকিল, এরা এই বিষয়টা চিনতে পারে না। আমি বলছি, কিন্তু আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। আমি কোর্টে গেলাম, কোর্টে যেয়ে বসে রয়েছি সকাল 9টা থেকে শুরু করে। বিচারক আসলো কটার সময়? 12টার সময়, অথবা 1টার সময়, অথবা 2টার সময় আসলো। মাত্র 1 মিনিট দেখে, আইসে তারিখ দিয়ে দেয়। এভাবে করতে 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 5 বছর, 10 বছর, 15 বছর ধরে ঘুরায়। অথচ ওই মামলাটা মাত্র 1 দিনে সমাধান করা সম্ভব। হ্যাঁ, সম্ভব। এখন মূল কথা হচ্ছে যে ঘটনাটা কোথায় ঘটছিল, আদৌ সত্য কি না, এই বিষয়টা তদন্ত করা হয় না। শুধু বাদীপক্ষ বিপক্ষের উকিলটা ওই
বিষয় নিয়ে বাক বিতণ্ডা করে, যা তারা আদৌ জানে না। বাদী পক্ষের উকিলও মূল বিষয়টা জানে না, বিবাদী পক্ষের উকিলও মূল বিষয়টা জানে না, এমনকি কোনো তথ্যপত্রও চায় না। হ্যাঁ, 2000 সালের দিকে হবে সম্ভবত, 2000 সালের দিকে আমি কোর্টে একটা মামলা করলাম। এটি ছিল জমি সংক্রান্ত মামলা। 55% জমি, কত? 55% জমি, যেটা আমার চাচারা, আমার স্বাস্থ্য ভাইরা আমাকে দেয় নাই। আমি প্রত্যেকটা পর্সা, অর্থাৎ প্রত্যেকটা পর্সার দাগ নাম্বার, খতিয়ান নম্বর, ওই দাগে জমির পরিমাণ, ডিটেলসটা একটা সামারি করছি। মানে ওই কাগজগুলো তো আমি অ্যাড করছি, যুক্ত করছি, একটা সংক্ষিপ্ত একটা নোট করছি যে দাগ নাম্বার, খতিয়ান নম্বর, জমির অংশ, দাগ নাম্বার, খতিয়ান নম্বর, জমির অংশ, তারপরে মোট জমি এত, এই জমির থেকে আমি পাবো এত। ক্লিয়ার, একদম জলের মতো স্বচ্ছ। আর ওই যে পর্সাগুলো, ওই পর্সাগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ওর সাথে অ্যাড করে দিছি। মাত্র 1 মিনিট, মাত্র 1 মিনিটের মামলা, যে মানে বিবাদীকে বলবে যে তার প্রাপ্য অংশটা তাকে বুঝিয়ে দাও, তা না হলে তোমাকে জেলে ঢুকানো হবে। এটা ছিল বিষয়টা। কিন্তু 5-7 বছর ধরে এই মামলাটা ঘোরার পরে আমি তো আর সবসময় যেতে পারি না, আমি হাসপাতালে কাজ করি, উকিলের মাধ্যমে এই 2-3 তারিখ পর পর, 3 তারিখ পর পর আমি যেতাম। তো হঠাৎ করে মোহরি সাহেব আমার সাথে আর কোনো যোগাযোগ করে না। মোহরি সাহেব আমার সাথে আর যোগাযোগ করে না। কী ব্যাপার, ফোন করলে ফোন ধরে না। পরে আমি বাড়িতে গেলাম, মোহরির বাড়িতে যাওয়ার পরে বললাম, কী ব্যাপার ভাই, আমার মামলার কী খবর? তো বললো, কেন, ওটা তো ঢিসমিস হয়ে গেছে। আমি বললাম যে এটা কেমন কথা? আমার মামলা আমি চালাচ্ছি দীর্ঘদিন, টাকা পয়সা দিয়ে, উকিল টাকা দেয়, মোহরের টাকা দেয়, পিসকারের টাকা দেয়, এত কষ্টের, হ্যাঁ, ডিসমিস হয়ে গেলো আমি জানলাম না? বললো যে না, চিঠি গেছিলো তো তোমার বাড়িতে। আমি বললাম, আমি তো বাড়ি থাকি না, আমি তো 30 বছর বাড়ি থাকি না, 35 বছর বাড়ি থাকি না। হ্যাঁ, যেহেতু ছোটোবেলা আব্বা মারা গেছে। আজকে হলো কত? আজকে হচ্ছে আপনার 8 তারিখ, 8/8/2025 সাল, শুক্রবার। আজকে এই যে আমি কথা বলছি আপনার সাথে। আর এই আমার আব্বা মারা গেছে 1980 সালে জুন মাসের দিকে, জুন জুলাই দিকে মারা গেছে। তো বাবা মারা যাওয়ার 2 বছর পরে, অর্থাৎ 82 সাল থেকে প্রায় আমি বাড়ি ছাড়া, বাড়ি ঘরে থাকার মতো মানে আমার ছিল না আর কি, এবিলিটি ছিল না। তারপরে আমি এসএসসি পরীক্ষা বাড়ি থেকে দিছি বটে, কিন্তু বাড়িতে তো আমার ছিলাম না। ওই যে খাদ্য অন্বেষণে, যেহেতু আর্থিক সংকট ছিল, কবি কাজী নজরুলের মতো আমার অবস্থা ছিল, এবং কি তার সাথে কঠিন অবস্থা আমার জীবন করছে। তার মধ্য থেকে সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করছে, কিন্তু মানুষ সাহায্য করে নাই। আমি সৃষ্টিকর্তার কাছে যখনই চাইছি কিছু, তিনি আমাকে দিয়েছে। শতবার চাইলে শতবারই দিয়েছে, কিন্তু মানুষের কাছে শতবার চাইলে একবারও পাই নাই। দেখ, মূল কথা আসি। তো আমি বাড়িতে তেমন থাকতে পারি নাই। এরপরে সেই মোহরি বলল যে তোমার বাড়িতে তো নোটিশ পাঠানো হয়েছিল। আমি কী বলেন, আমি তো বাড়ি থাকি না, আমার তো গার্জিয়ান আছে, তাদের কাছে তো নোটিশ যাবে। হ্যাঁ, এগুলো চালাকি করছে। চালাকি করে যেহেতু ওই মোহরি এবং যে বিবাদী, এরা লোকেন ছোটোবেলার বাল্য বন্ধু, বুঝছেন, এই মামলাটাকে গায়েব করে দিয়েছে। এটা সম্ভব, কোর্ট থেকে এগুলো সম্ভব। কোর্টের যে বালু, তাতেও নাকি টাকা খায়, এটা প্রবাদ আছে, কোর্টের বালুটাও টাকা খায়। হ্যাঁ, মূল কথা আসি, ওই যে বিচারকের কথা বলো না, বিচারক উনি 1 মিনিট বা বড় তো 2 মিনিটের বেশি দেখে না, শুধু তারিখ দেয়, সিরিয়ালে বিষয়। আর উকিলরা তো বিষয়ের আদ্যপন্ত কিছুই জানে না, তারা অনর্থক জেরা করে। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে কোনো একজন বাদী, মেবি এনি পারসন, সে কি করবে? সে বলবে নালিশের কারণ, নালিশের ধরন, এর সমাধান। বাদী নিজে সমাধান দিয়ে দেবে। বাদী নিজে কিন্তু একটা শিটে
একটা শিটে একটা কাগজে বাঁধি লাগবে যে এই মর্মে আমার অভিযোগ, এই কারণ, এই ধরন সমাধান হচ্ছে যে এই যে আমি পর্চা কোর্টে সাবমিট করলাম, আমার 10% জমি আমার বিবাদী জোরপূর্বক খায়। যেহেতু আমি এতিম, আমার বাবা মারা গেছে ছোটোবেলা, হ্যাঁ, আমার শক্তি কম ছিল, তারা গায়ের জোরে খেয়ে যাচ্ছে। তো তখন বিবাদীকে বলবে যে তুমি তার জমি ফেরত দাও, নইলে এর পক্ষে তুমি যে খাচ্ছ এর যুক্তিসঙ্গত কারণ দেখো, তো কাগজপত্র দেখো। তখন সেই বিবাদী ধরা পড়ে যাবে, তখন বলে যে আমার কাছে কাগজ নাই, আমরা জোর করে খাই, তখন ছেড়ে দাও, না ছেড়ে দিলে অ্যারেস্ট করে, তাই না? খুব সহজ ছিল মামলা, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কোর্টে মানুষ শুধু হয়রানি হয়। আর একটা বড় বিষয় হচ্ছে যে আপনার একটা জমি আপনার যে মূল্য তার চেয়ে প্রায় 5 গুণ বেশি খরচ হয়ে যায় বা 10 গুণ বেশি খরচ হয়ে যায় ওইটা যদি আপনি মামলায় জড়াই যান, ঠিক আছে? এটা আমাদের দেশে প্রবাদ আছে এবং এটাই সত্য, ঠিক আছে? এদেশে কোনো বিচার নাই। এজন্য আমি বলছি, ভিডিও শুরুতে বলছি কিন্তু, যে নরক বা দোজক তোমার জন্য অপেক্ষা করছে, বিচারকদের জন্য আর উকিলদের জন্য, ঠিক আছে? হ্যাঁ, এখন আপনি কি করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আপনার কারণে অন্য লোক ক্ষতিগ্রস্ত হবে। এই যে সাভারে না গাজীপুরে দেখলাম, এই যে একটা ছেলেরে জবাই করছে সাংবাদিক, তাই না? এজন্য আপনারাই দায়ী থাকবেন। যেহেতু এদেশে কোনো বিচার হয় না, প্রতিদিন সরকারি হিসেবে মধ্যে 12-14 জন লোক খুন হয় দেশে, কিন্তু সারা বছরে একদিনের সমপরিমাণ বিচার হয় না। ফলে অপরাধের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা শুধু অন্ধকার দেখছি, শুধু অন্ধকার আর অন্ধকার। সৎ লোকের বড় অভাব। সৎ লোকগুলো এদেশ থেকে পালিয়ে চলে যাচ্ছে, অন্য দেশে, জাপানে। কারণ জাপানিরা খুব সৎ, জানেন তো, জাপানিরা খুব বিনয়ী। জাপানিরা পানিকে দূষিত করে না, বাতাসকে দূষিত করে না, মাটিকে দূষিত করে না, শব্দকে দূষণ করে না। তারা মনে করে যে আমরা এই প্রকৃতির সন্তান, অর্থাৎ তাও মানে এই বিশ্ব প্রকৃতি, আমরা প্রকৃতির সন্তান। এই প্রকৃতিতে যে সমস্ত উপাদান আছে আমাদের মধ্যে সেই উপাদান আছে, জাপানিরা মনে করে। এই জন্য তারা এই পরিবেশকে নষ্ট করে না, ফলে তারা সুস্থ সুন্দর দীর্ঘ আয়ু লাভ করে, ঠিক আছে? জাপানি অনেক সুন্দর। আপনি যতই গালাগালি করেন না, যতই বদদোয়া করেন, তাতে কিচ্ছু আসে যায় না, ঠিক আছে? শুধু জাপান না, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ব্যাংকক, হংকং, কোরিয়া, হ্যাঁ, এই সমস্ত অঞ্চলগুলো সুন্দর। দেখবেন যে অপরাধীদেরকে কোনো কথা নাই, কোনো কাগজপত্র দরকার নাই, কোনো মোহরি, কোনো পরিষ্কার, কোনো উকিল, কোনো নাজির, কোনো দরকার নাই। বিবাদী বলছে যে এই অপরাধ করছে, সাক্ষী এনাফ, গুলি করে ফেলে দাও, শেষ, ক্লিয়ার? এদেশে বিচার আছে। সৌদি আরবে দেখেন, সৌদি আরবকে আমি স্যালুট জানাই, যদিও মাঝে মাঝে অনেক আবেগের কথা বলি সৌদি আরব সম্পর্কে। আসলে সৌদি আরবকে আমি স্যালুট করি, কারণ কি জানেন, এই যে চলতি মাসেও সৌদি আরবে 230 জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। এই মাসটা এখন শেষ হয় নাই সৌদিতে, আরবি মাস, 230 জনকে অলরেডি ঝুলাই দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমি স্যালুট জানাই, কারণ মানুষ স্বভাবত একটা নিকৃষ্ট এবং বিশ্বাসঘাতক প্রাণী, ঠিক আছে? কিন্তু আমাদের দেশটাকে এই নরকে পরিণত করে দিয়েছে কারা? এই বিচারকরা আর উকিলরা। আমি দেখছি প্রমাণিত যে তারা খুব একটা গুরুত্ব দেয় না এবং সময় দেয় না। আর রাজনৈতিক মামলা তো আছে, উপরে চাপ আছে, এজন্য ভালো মন্দ বিচার না করেই খালি গোপালগঞ্জের কেউ হলেই ঢুকাই দাও মামলা, বা ওকে জামিন দেওয়া যাবে না, এরকম ব্যবস্থা হয়ে গেছে আর কি। যাই হোক, সব অপরাধ এখন গোপালগঞ্জের, এগুলো অন্যায়। যাই হোক, এই হলো বিষয়। তো আমি কোরআন থেকে বলি এবার, যে কোরআনে দেখবেন যে যখনই কোনো জনপদে যখন অত্যাচারের মাত্রা বেড়ে গেছে, তখন আল্লাহ কী করছে? ওই জাতিকে ধ্বংস করে দিয়েছে না? যেমন আদ জাতি, সামুদ জাতি, লুতের কম, ফেরাউনের কম, তাই না? কোরআন শরীফ পড়লে এরকমটি জানা যায়। এবং কোরআন শরীফে আবার বলতেছে যে
ওরা কি পৃথিবী ভ্রমণ করে না? ওরা কি পৃথিবী ভ্রমণ করে না? ওরা কি দেখে না তাদের পরিণতি কি হয়েছিল? যারা ছিল অনেক বলিয়ান, তাই না, সূর্য বীর্য জ্ঞানে বিজ্ঞানে, হ্যাঁ, অনেক উন্নত ছিল, কিন্তু তাতে কোনো লাভ হয় নাই। তাদেরকে মাটির সাথে সৃষ্টিকর্তা মিশিয়ে দিয়েছে। তো আহ, আমি আবারও বলি যে দোজক বা নরক তোমার জন্য অপেক্ষা করছে যারা বিচারক এবং যারা উকিল, তাদের অধিকাংশের জন্য। তো ভালো উকিলও আছে, এটা আমি জানি, ভালো বিচারকও আছে, তাদের অপেক্ষা করছে। আর তাদের কারণে আরও ধ্বংস হয়ে যাবে দেশ, কারণ সৃষ্টিকর্তার গজব, যে কোনো গজব যে কোনো সময় চলে আসতে পারে। ঠিক আছে, এদের কারণে, যেহেতু এদেশে বিচার নাই, তাই না? আমরা কোরআন নয় বাদই দিলাম, অন্যান্য পৃথিবীতে আপনি গোটা পৃথিবীতে যান, তাই না? দাড়িপাল্লার এই পাশে যদি আপনি 1 কেজি মূলা রাখেন, তাই না, তাহলে সেটা সমান সমান হতে অন্তত এই জায়গাতে 1 কেজি আলু রাখতে তো হবে, তাই না? আপনি যদি এই জায়গাতে ফাঁকা রাখেন তাহলে দাড়িপাল্লা এদিকে হেলে যাবে না? হেলে যাবে, তাই না? দাড়িপাল্লা সঠিক হবে না, তাই না? দেখবেন যে বিচারকদের পিছনে একটা দাড়িপাল্লা থাকে, দাড়িপাল্লা। এখন আপনি এক পাল্লায়, হ্যাঁ, অনেক দিলেন, আর এক পাল্লায় কিছু দিলেন, না তো হবে না, হবে না, তাই না? অতএব এদেশে কোনো বিচার নাই। এদেশে আসমানি বালা বা আসমানি গজব যে কোনো সময় নাজিল হবে, হ্যাঁ। তার দৃষ্টান্ত আপনারা জানেন, তাই না? যে যেমন যে অলরেডি বিচার চলতেছে, অলরেডি প্রতিদিনের খবরে দেখবেন যে বিচার চলতেছে। ভালো মানুষগুলো পৃথিবী থেকে চলে যাচ্ছে, আর মন্দ মানুষগুলো ভারী হচ্ছে। যেমন সোহাগ হত্যার ঘটনা, সোহাগের ঘটনা, তারপরে আপনার এই যে মাইলস্টোন স্কুলের যে ঘটনা, তাই না? এই যে আজকে গতকালকে যে ঘটনা ঘটে গেছে গাজীপুরে, তাই না? নিরীহ পবিত্র সাংবাদিকরা কি করে নিরপেক্ষভাবে তথ্যগুলো তুলে ধরে, তাই না? এইভাবে ভালো মানুষগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, আর মন্দ মানুষগুলো দেশটা ভরে যাচ্ছে। এই জন্য দায়ী কারা? আমাদের এই বিচার ব্যবস্থা, বিচারক এবং উকিল, এরা দায়ী থাকবে। ঠিক আছে, এখন আপনি কি করবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। আমি আসি, বাই বাই।